দর্শক, গত বছর জুলাই আগস্টের ৫ তারিখে শেখ হাসিনা সরকারের পতন, আওয়ামী লীগ সরকারের পতনের পরে ১ বছর পেরিয়ে গেছে। সেই পতনটা কেন হলো, এরকম নানা আলোচনা নানাজন করছেন, নানা রকমের বিশ্লেষণ হচ্ছে। বিশ্লেষকরা বিভিন্ন ধরনের মতামত দিচ্ছেন। কেউ কখনো কিছু ইস্যু নিয়ে, কিছু ক্লু নিয়ে আলোচনা করছেন, কেউ কখনো হয়তো কিছু তথ্য প্রমাণ সামনে নিয়ে আসছেন। আলোচনা হচ্ছে যে শেখ হাসিনার ব্যর্থতার জন্যই শুধু তার পতন হয়েছে, নাকি এর সঙ্গে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র রয়েছে, আন্তর্জাতিক কোনো পক্ষের এর পেছনে মানে কলকাঠি নাড়ানোর ব্যাপার রয়েছে। এরকম নানা আলোচনা আমরা শুনছি। এই আলোচনার মধ্যে একটা নতুন চমক নিয়ে এসেছে ভারতীয় ইংরেজি মানে পত্রিকা অনলাইন নর্থ ইস্ট নিউজ ভয়াবহ একটা তথ্য প্রকাশ করেছে, যেটা আওয়ামী লীগের জন্য খুবই মানে ব্যাড নিউজ বলা যায়। তারা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা সরকারের পতনের পেছনে আমেরিকার ডিপ স্টেটের যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে সেটা মানে আছে, এটা বলার পাশাপাশি যেটা বলার চেষ্টা করছে যে শেখ হাসিনা নিজের দলেরই ৩ জন মন্ত্রী তার পতনের পেছনে ষড়যন্ত্রের অংশীদার, অর্থাৎ তার ৩ জন মন্ত্রী খলনায়ক হিসেবে আবির্ভূত হয়েছিল জুলাই আগস্ট আন্দোলনের সময়, এবং তারা খলনায়ক হিসেবে কাজ শুরু করেছিল আরও আগে থেকে। মূলত ২০১৮ সালের নির্বাচনের সময় থেকে এই কার্যক্রমগুলো চালানো হচ্ছিল, এবং ফাইনালি ৩ জনের ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনার পতনটাকে আরও বেশি সহজ করে মানে সহজ করতে পেরেছে যারা এর পেছনে কলকাঠি নাড়িয়েছে কিংবা এই কাজটা করেছে। নর্থ ইস্ট নিউজ আওয়ামী লীগের ৩ জন মন্ত্রীর নাম বলেছে এবং তাদের বিভিন্ন কর্মকাণ্ড, কোন কোন কর্মকাণ্ড তারা করেছে সেগুলো উপস্থাপন করেছে, এবং উপস্থাপনের মাধ্যমে এটা প্রমাণ করার চেষ্টা করেছে যে শেখ হাসিনা পতনের জন্য যতটা না অন্য পক্ষ দায়ী, তার চাইতেও বেশি দায়ী হচ্ছে তার দলের অভ্যন্তরের এই ৩ জন ষড়যন্ত্রকারী, যারা নব্য মোস্তাক হিসেবে আবির্ভূত হয়েছিল কিংবা নব্য মীর জাফর হিসেবে আবির্ভূত হয়েছিল। শেখ হাসিনা নাকি সেটা টেরও পাননি। যদি এই খবরটা সত্য হয়, এই খবরটা খুবই ইন্টারেস্টিং, যদি এই খবরটা সত্য হয় তাহলে যারা আওয়ামী লীগ করেন, যাদের আওয়ামী লীগের উপরে অন্ধবিশ্বাস, যাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা, বিভিন্ন নেতাকর্মী এত দুর্নীতি করার পরেও তাদের উপরে আস্থা রয়েছে, যাদের শেখ হাসিনার একক নেতৃত্বের উপরে শতভাগ আস্থা রয়েছে, তাদের জন্য একটা বড় আঘাত এই নিউজটা। কি বলতে চাইছে নর্থ ইস্ট নিউজ, কোন ৩ জন মন্ত্রীর কথা তারা বলল, সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যদিও তাদের রিপোর্টটা অনেক বড়, এই অনেক বড় রিপোর্ট নিয়ে আলোচনা করতে গেলে হয়তো ২ ঘন্টা সময় লেগে যাবে, কিন্তু আমরা মূলত সারসংক্ষেপ নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনা সরকারের যে পতন, সেই পতনের ক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষ থেকে নানা রকমের কথা বলা হচ্ছে। শুধুমাত্র ছাত্রদের আন্দোলনেই এই পতনটা হয়নি, বহির্বিশ্বের ষড়যন্ত্র ছিল, বিশেষ করে আমেরিকার ডিপ স্টেটের ষড়যন্ত্র ছিল, আমেরিকান অর্থায়ন ছিল। বাংলাদেশে USAID-এর কার্যক্রম পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে তিনি স্বীকারও করেছিলেন যে একটা বড় অর্থলগ্নি করা হয়েছে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে। সেই রাজনীতির প্রেক্ষাপটে লগ্নিকৃত অর্থটা আবার সরকার পতনের ক্ষেত্রে কাজে লাগানো হয়েছে কিনা সেটা ভিন্ন আলোচনা, কিন্তু সেই আলোচনায় যেতে চাই না। যেটা আওয়ামী লীগের জন্য খুব দুঃসংবাদ নর্থ ইস্ট নিউজ যেটা দিয়েছে, সেটা হচ্ছে যে তাদের ৩ জন মন্ত্রী ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবং তারাই এই পতনটা নিশ্চিত করেছে। নর্থ ইস্ট নিউজ যে শিরোনামটা করেছে, সেই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। তারা বলছে, শেখ হাসিনাজ ইনার সার্কেল ওয়াজ সাবভার্টেড বাই US ডিপ স্টেট আওয়ামী লীগ সোর্সেস। অর্থাৎ তারা নিউজ করছে আওয়ামী লীগের অভ্যন্তরীণ সোর্স থেকেই, অর্থাৎ আওয়ামী লীগের সাবেক MP মন্ত্রীরাই, এই প্রতিবেদক চন্দন নন্দী তিনি তাদের সঙ্গে কথা বলেই এই ক্লুগুলো পেয়েছেন, এই ইনফরমেশনগুলো পেয়েছেন বলে তিনি দাবি করছেন।
তার দাবির মধ্যে যেগুলো রয়েছে, মানে আগে তিনজনের নাম বলে দিই, আপনাদের কৌতূহলের জায়গাটা পরিষ্কার করে দিই। তিনজনের নাম বলা হচ্ছে, তার মধ্যে শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে যাকে রাখা হয়েছিল এবং শেখ হাসিনা সরকারের মানে আলী ইমাম মারা যাওয়ার পরে মানে যিনি শেখ হাসিনার পরের অবস্থান দখল করে নিয়েছিলেন বলে অনেকে মনে করেন, সেকেন্ড ম্যান হয়ে গিয়েছিলেন, সেই সালমান এফ রহমান, তিনি নাকি এই ষড়যন্ত্রের প্রধান মানে প্রধান চরিত্র ষড়যন্ত্রে, অর্থাৎ মূল মির্জাফর হচ্ছে সালমান এফ রহমান। সাথে দুইজন যুক্ত হয়েছিলেন, একজন আইনমন্ত্রী আনিসুল হক, আর একজন হচ্ছে 24-এর নির্বাচনের পরে এমপি হওয়া এবং মানে প্রতিমন্ত্রী হওয়া, তথ্য প্রতিমন্ত্রী হওয়া আরাফাত এ রহমান। এই দুইজন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী এই ষড়যন্ত্র তত্ত্ব বাস্তবায়ন করেছেন, এমনটা চন্দন নন্দী বলার চেষ্টা করছেন। তারা তিনি এই ক্ষেত্রে যে সকল তথ্য নিয়ে আসছেন সেখানে তিনি বলছেন যে আওয়ামী লীগ সূত্র মার্কিন ডিপ স্টেটের নেতৃত্বাধীন শাসন পরিবর্তনের অভিযানের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার 1 বছরেরও বেশি সময় পরে আওয়ামী লীগ সূত্র 3 জন মন্ত্রী সম্পর্কে তথ্য প্রকাশ করেছে। তারা যেটা বলছে সেখানে হচ্ছে যে আরাফাতের অবস্থান সম্পর্কে খুব কম বা কোনো তথ্য নেই, এমনকি বাংলাদেশের প্রাক্তন এবং বর্তমান কর্মকর্তাদের মধ্যে নিরাপত্তা সংস্থাগুলো সহ সন্দেহ করছে যে তিনি পশ্চিমা বিশ্বে তার যোগাযোগ ব্যবহার করে বিদেশে পালিয়ে যেতে পারেন। এটা কেন বলছেন যে এই তাহলে 3 জনের মধ্যে 2 জন কেন অ্যারেস্ট হলেন, 2 জন কেন কারাগারে গেলেন, এটাও আরেকটা মানে সন্দেহজনক ব্যাপার। যখন চন্দন নন্দী বলার চেষ্টা করছেন যে এই 3 জন ষড়যন্ত্র করেছেন সরকার পতনের জন্য, তাহলে তো এই 3 জনের পরবর্তীতে পুরস্কৃত হওয়ার কথা, তারা তো পুরস্কার পাবেন। পুরস্কারের পরিবর্তে 2 জন তাহলে জেলে কেন? কোন প্রেক্ষাপটে তারা জেলে গেলেন? তারা তো তার আগে পর্যন্ত সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। মানে এক সময় দেখা গেল যে তাদেরকে সদরঘাটে থেকে গ্রেপ্তার করা হলো, এটাও এক ধরনের নাটক হিসেবে অনেকে মনে করেন। আর আরাফাত রহমান পশ্চিমা দেশগুলোর সহযোগিতায় দেশ থেকে বিদেশে চলে গেছেন, এই তথ্য তিনি বলতে চাচ্ছেন। তিনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে বিভিন্ন কর্মকাণ্ড এই পত্রিকার রেফারেন্স দিয়ে ব্যাপারগুলো হুবহু বলাটা খুব মুশকিল। তবুও যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আরাফাত রহমানের একটা প্রসঙ্গ তিনি উল্লেখ করেছেন যে আরাফাত রহমান একটা টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন যে ছাত্রদের এই আন্দোলন থামাতে সরকারের হাতে প্রচুর গুলি আছে, অর্থাৎ সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এত গুলি আছে যে এদের আন্দোলন রক্ষা কোনো ব্যাপার না। সেই মন্তব্যটা সরকারের জন্য খুবই বিপজ্জনক হয়ে গিয়েছিল। যদি এই মন্তব্যটা সরকারের জন্য বিপজ্জনক হয়ে যায়, যেটা নর্থ ইস্ট নিউজের রিপোর্টে উঠে এসেছে, এবং আরও কিছু কর্মকাণ্ড এবং আন্দোলনের সময় দেখা গেছে যে আরাফাত রহমান এবং আনিসুল ইসলাম তিনি এই দুজনকে শেখ হাসিনা কিন্তু ছাত্রদের সঙ্গে মানে যে নেগোসিয়েশন, সেই নেগোসিয়েশনের দায়িত্ব দিয়েছিলেন। কেন আনিসুল ইসলামকে মানে দায়িত্ব দেওয়া হলো, কেন আরাফাত রহমানকে দায়িত্ব দেওয়া হলো, সেটা তখনই কিন্তু ব্যাপারটা প্রশ্নবিদ্ধ হয়েছিল। কেন আওয়ামী লীগের ডাক সাইটে নেতারা থাকতে একজন আনিসুল ইসলাম তিনি তিনি রাজনীতির লোক না, তাকে জোর করে এনে মন্ত্রী বানানো হয়েছে, আইনমন্ত্রী বানানো হবে, তাই তাকে নিয়ে আসা হয়েছে। তার বাবা যেহেতু মানে আওয়ামী লীগের পক্ষে বেশ কাজ করেছেন, বঙ্গবন্ধু হত্যা মামলার আইনজীবী হিসেবে কাজ করেছেন, তাই তার পুত্রকে নিয়ে আসা হয়েছে। আরাফাত রহমান সদ্যই তিনি মানে এমপি হলেন, প্রতিমন্ত্রী হলেন, তারও কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, দীর্ঘদিন থেকে তিনি আওয়ামী লীগ করেন না। তখনই কিন্তু প্রশ্ন উঠেছিল যে এদের 2 জনকে কেন ছাত্রদের কাছে পাঠিয়ে দেয়া হলো, শেখ হাসিনার এই সিদ্ধান্ত কি ঠিক হলো কিনা। শেখ হাসিনার আস্থার মধ্যে যে এই 3 জন ছিলেন এটা মোটামুটি নিশ্চিত। আবার আরাফাত রহমানের এখনকার যে কর্মকাণ্ড, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনভাবে লেখালেখি করেন, এমনভাবে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি নিয়ে কথা বলেন, কর্মসূচি ঘোষণা করেন, তাতে মনে হয় যে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে এখনও আরাফাত রহমান কাজ করছেন।
যে কয়েকজন আওয়ামী লীগের ভেতরকার সাবেক মন্ত্রী এমপি নর্থ ইস্ট নিউজকে এই তথ্য দিয়েছেন, তাদের একজন সাবেক মন্ত্রী শেখ হাসিনাকে আগে বলার এই কথাগুলো আগে বলার কোনো স্কোপ পাননি কারণ সালমান এফ রহমান একটা দেয়াল তৈরি করেছিলেন শেখ হাসিনার চারপাশে, যে দেয়াল ভেঙে সালমান এফ রহমানের সঙ্গে যোগাযোগ না করে, তাকে না বলে কেউ শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারতেন না। সে যদি শেখ হাসিনার উপদেষ্টাও হতেন কিংবা মন্ত্রীও হতেন, এতটাই শেখ হাসিনার আস্থা তৈরি করতে পেরেছিলেন তিনি। আবার আমেরিকা সফরে আমেরিকার সঙ্গে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা, বিভিন্ন ধরনের কূটনীতি তৈরি করা, এই ব্যাপারগুলো তিনি করেছেন বলে নর্থ ইস্ট নিউজ বলছে। নর্থ ইস্ট নিউজ এই কথাও বলছে যে মানে শেখ হাসিনা সর্বশেষ যে আমেরিকা সফর করেছেন, সেই সফরে শেখ হাসিনা যে হোটেলে থেকেছেন তার পুরো বহরের সেই হোটেলেরই থাকার কথা, কিন্তু সালমান এফ রহমান সেই হোটেলে না থেকে অন্য দূরত্বের আরেকটা হোটেলে থেকেছেন। তিনি অন্য আরেকজনের সঙ্গে মিটিং করার জন্য এই কাজটা করেছেন, যার সঙ্গে ওই হোটেলের দূরত্ব মাত্র 20 মিনিটের দূরত্ব, এবং সেই মিটিং চলাকালীন সময়ে আরেক নেতা যখন সেটা দেখে ফেলেছেন, যে নেতা নর্থ ইস্ট নিউজকে এই তথ্য দিয়েছে, তখন তাকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করেছেন সালমান এফ রহমান যে এটা আমার পার্সোনাল মিটিং, এটা কোনো ব্যাপার না। তার মানে নর্থ ইস্ট নিউজ যেটা বলার চেষ্টা করছেন যে আমেরিকার ডিপ স্টেটের সঙ্গে, আমেরিকার তৎকালীন প্রশাসনের সঙ্গে যে সম্পর্ক, এবং সেই সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে মানে সালমান এফ রহমানের উপরে নির্ভরশীল হয়ে পড়েছিলেন শেখ হাসিনা। সেই সুযোগ নিয়ে সালমান এফ রহমান আমেরিকার কর্মকর্তাদের পর্যন্ত শেখ হাসিনার সঙ্গে সরাসরি যোগাযোগটা বন্ধ করে দিয়েছিলেন। অর্থাৎ সালমান এফ রহমান হয়ে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করতে হবে, নতুবা শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করার কোনো ওয়ে ছিল না। সেই সুযোগটাই তিনি নাকি গ্রহণ করেছেন, এবং সেই সুযোগটা গ্রহণ করে সমস্ত কার্যক্রম তিনি পরিচালনা করেছেন। সেই ক্ষেত্রে মানে পিটার হাস, সাবেক রাষ্ট্রদূত, তৎকালীন রাষ্ট্রদূত, এবং দক্ষিণ এশিয়া মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, এই দুই চরিত্রের কথা নর্থ ইস্ট নিউজ বলছে যে এই দুটি চরিত্র মানে ষড়যন্ত্রের অন্যতম কারিগর। এই দুটি চরিত্রের সঙ্গে সালমান এফ রহমানের একটা ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। অনেক কথা বলার চেষ্টা করেছে তারা, অনেক কিছু বলেছে। তারা বলেছে যে কিছু দলীয় নেতার সাথে এক রুদ্ধদ্বার বৈঠকে শেখ হাসিনা 6টি বিরক্তিকর বিষয় তুলে ধরেন, যা মার্কিন চাপের ফলে তার সরকার সম্মুখীন হয়েছিল। অর্থাৎ মার্কিনরা চাপ দিয়েছিল 6টা বিষয়ে। এর মধ্যে ছিল বাংলাদেশের কোয়াডে যোগদানের প্রস্তাব, জেসোমিয়া এবং আকসা চুক্তি স্বাক্ষর, আমেরিকান কোম্পানিগুলোকে 26টি তেল ও গ্যাস সমৃদ্ধ এলাকা অনুসন্ধান ও শোষণের অনুমতি দেয়া, এবং বার্মা আইনের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রের কল্পনা করা মিয়ানমারের বৃহত্তর সমস্যা, সেটার ব্যাপারে বাংলাদেশকে পজিটিভ সিদ্ধান্ত নেওয়া, সেই ব্যাপারগুলো চাপিয়ে দিতে চাইছিল শেখ হাসিনার উপরে। যখন এই কথাগুলো তিনি ঘনিষ্ঠ নেতাদের বলছিলেন, তখন তার থুতনির নিচে হাত ছিল, অর্থাৎ তিনি গভীর চিন্তামগ্ন ছিলেন। এবং সেই মিটিংয়েই তিনি বলেছিলেন যে আমেরিকার এই সকল মানে যে চাওয়া, সেই চাওয়া কোনোভাবেই তিনি মেনে নেবেন না। আমেরিকা সফরের সময়ই শেখ হাসিনার যে আমেরিকা সফর, সেই সফরের সময়ই নাকি সিদ্ধান্ত হয়েছিল বিকল্প একটা টেলিভিশন স্টেশন তৈরি করা বাংলাদেশে, যে টেলিভিশন স্টেশনের কাজ হবে সরকারের বিরুদ্ধে যে প্রচার প্রপাগান্ডাগুলো হচ্ছে, সেই প্রচার প্রপাগান্ডাগুলোর বিরুদ্ধে একটা জবাব দেয়া। সেই টেলিভিশন প্রজেক্টের কাজের দায়িত্ব পরবর্তীতে 2024-এর নির্বাচনের পরে আরাফাত রহমানের কাছে, তথ্য প্রতিমন্ত্রী যেহেতু, তাকে দেয়া হলেও পরবর্তীতে সালমান এফ রহমান সেটা নিষেধ করেন, বলেন যে এটার আর কোনো প্রয়োজন নেই। আরও ভয়াবহ একটা তথ্য দিচ্ছে নর্থ ইস্ট নিউজ, সেটা হচ্ছে যে 30 জুলাই ছাত্রদের আন্দোলন তীব্রতর হবে বুঝতে পেরে সালমান এফ রহমান শেখ রেহানাকে যুক্তরাজ্য থেকে দ্রুত ঢাকায় পৌঁছাতে বলেন। তাকে শেখ হাসিনাকে বলার দায়িত্ব দেয়া হয় যে রক্তপাত হলে আওয়ামী লীগের সমাবেশ বাতিল
বাতিল করতে হবে। সমাবেশ বাতিলের দায়িত্ব আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার উপরে বর্তায়। কেন এই সমাবেশ বাতিল করতে হবে? সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কি সেই সিদ্ধান্ত? মানে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে জুলাই মাসের কর্মসূচিতে ঢাকা মহানগরীর প্রতিটা ওয়ার্ডে শোক মিছিল অন্তর্ভুক্ত ছিল। এছাড়া রাজধানীতে 4 থেকে 5 লাখ দলীয় কর্মী সমর্থকদের আনার পরিকল্পনা হয়েছিল। এটা দলীয় সিদ্ধান্ত ছিল। এগুলো ঢাকার শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র, যেটা চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র হিসেবে আমরা অনেকেই চিনি, সেখানে তাদের অবস্থানের ব্যাপারটা নিশ্চিত করার ব্যাপার ছিল। এরকম নাকি একটা দলীয় সিদ্ধান্ত হয়েছিল। সেই দলীয় সিদ্ধান্ত বাতিল করার জন্য শেখ রেহানাকে দিয়ে শেখ হাসিনার উপরে চাপ প্রয়োগ করা হয় যে এখন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার সময় না, এটা এখন বাস্তবায়ন করা যাবে না, এটা বাস্তবায়ন করলে এটা হিতে বিপরীত হবে। নর্থ ইস্ট নিউজকে যে আওয়ামী লীগ নেতা এই তথ্যগুলো দিচ্ছে, সেই আওয়ামী লীগ নেতা দাবি করছে যে রাজনৈতিকভাবে মোকাবেলা না করে প্রশাসনিকভাবে প্রশাসন দিয়ে এই আন্দোলন মোকাবেলার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত সালমান এফ রহমান শেখ হাসিনাকে দিয়েছিলেন এবং সালমান এফ রহমান এই ভুল সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে শেখ হাসিনা যখন অন্ধের মতো তার সিদ্ধান্তগুলো একের পর এক মেনে নিয়েছেন, তখনই মহা সর্বনাশটা হয়েছে। এই নিউজে বলা হচ্ছে যে যখন দলীয় নেতারা সমাবেশে এগিয়ে যাওয়ার পক্ষে মত দেন, তখন শেখ রেহানা ক্ষিপ্ত হয়ে ওঠেন। শেখ রেহানাকে আগেই মগজ ধুলাই করেছে সালমান এফ রহমান। তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সমবেত দলীয় নেতাদের বলেন, তোমাদের যা করতে বলা হচ্ছে তাই করো। পরিকল্পিত সমাবেশ বাতিল করো, যার ফলে আওয়ামী লীগ মানে ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলাম, বিএনপি ও সমর্থকদের বিরুদ্ধে কার্যকর পাল্টা শক্তি তৈরি করতে পারেনি। অর্থাৎ এই মানে পরিকল্পিত যে এখানে শব্দের একটু ওলটপালট রয়েছে। পরিকল্পিত যে রাজনৈতিক কর্মসূচি সেটা না নেওয়ার কারণে ছাত্রদের এবং মানে যারা এই আন্দোলন করছিল তাদের যে কর্মসূচি, তাদের বিরুদ্ধে রাজনৈতিক কোনো প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়নি। প্রশাসনিক প্রতিরোধ গড়তে গিয়েই সালমান এফ রহমানের পরামর্শে এই ম্যাসাকারটা হয়েছে, সেটা দাবি করছে এই সূত্র এবং নর্থ ইস্ট নিউজ। খুবই ভয়াবহ আরেকটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে যে নেতারা এই তথ্য দিয়েছেন তারা অভিযোগ করেছিলেন যে দল ক্ষমতায় থাকাকালীন তারা পক্ষাঘাতগ্রস্ত ছিলেন এবং সংগঠনের সব কিছু ঠিকঠাক চলছিল মনে হচ্ছিল। দল বা সরকারের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলিতে তাদের মতামত খোলাখুলিভাবে প্রকাশ করার কোনো সুযোগ তাদের ছিল না, তাই কোনো সৎ সমালোচনা ছিল না, মূল্যায়ন করার কোনো সুযোগ ছিল না। এটি এই ভয় থেকে উদ্ভূত হয়েছিল যে তাদের দল বা সরকারি পদ তারা হারিয়ে ফেলবেন, এই অভিযোগটা এসেছে। ব্যাপারটা পরিষ্কার না হলে একটু সংক্ষিপ্ত আলোচনায় পরিষ্কার করি। ব্যাপারটা হচ্ছে যে সমালোচনাটা শেখ হাসিনা কেন্দ্রিক সব থেকে বেশি সমালোচনা হয়েছে গত 15 বছর 15.5 বছরে, যে শেখ হাসিনার সরকারে শেখ হাসিনার একক আধিপত্য, দলে একক আধিপত্য এবং শেখ হাসিনার কোনো কর্মকাণ্ডে, সরকারের কোনো কর্মকাণ্ডে কারো সমালোচনা করার কোনো স্বাধীনতা ছিল না, সৎ পরামর্শ দেওয়ার কারো স্বাধীনতা ছিল না এবং সৎ পরামর্শ দেওয়ার জন্য শেখ হাসিনা পর্যন্ত পৌঁছানোরও কারো কোনো উপায় ছিল না। কারণ শেখ হাসিনার চারিপাশে সালমান এফ রহমান একটা বড় দেয়াল তৈরি করেছিলেন। এই দেয়ালের কথা কিন্তু অনেকদিন থেকেই আলোচিত হচ্ছিল আওয়ামী লীগের রাজনীতির ক্ষেত্রে, যে একটা দেয়াল শেখ হাসিনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এই দেয়ালকে অতিক্রম করে অনেক কিছুই যেতে দেয়া হয় না, যেমন গোয়েন্দা রিপোর্ট শেখ হাসিনার কাছে পৌঁছাতে দেয়া হয় না, নেতা নেত্রীদের পৌঁছাতে দেয়া হয় না, প্রকৃত তথ্য পৌঁছাতে দেয়া হয় না। এই কারণেই জুলাই আগস্টে এই ম্যাসাকারটা সম্ভব হয়েছে এবং এই ম্যাসাকারটার নেতৃত্ব দিয়েছেন সালমান এফ রহমান। এখন আমার প্রশ্ন, অনেক কথা নর্থ ইস্ট নিউজ বলার চেষ্টা করেছে, তারা দাবি করেছে আওয়ামী লীগের নেতারাই এই তথ্যগুলো দিয়েছে। এখন অনেকগুলো প্রশ্ন হচ্ছে, সালমান এফ রহমান যদি এই ষড়যন্ত্র করে থাকেন তাহলে তিনি জেলে কেন? তার তো জেলে থাকার কথা নয়।
তিনি তো পুরস্কৃত হওয়ার কথা। আনিসুল হক তিনি মানে আনিসুল ইসলাম তিনি যদি মানে আইনমন্ত্রী হিসেবে এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকেন তাহলে তারও জেলে থাকার কথা নয়। আরাফাত রহমানের কথা বাদ দিলাম, আর আরাফাত রহমান দেশ থেকে পালিয়ে গেছেন, যদি পশ্চিমা সহায়তায় পালিয়ে যেয়ে থাকেন তাহলে তার হয়তো সেই লবিং আছে, কিন্তু আরাফাত রহমান 6 মাস 1 বছর হলো দলে এসে এত প্রভাব বিস্তার করে ফেললো যে শেখ হাসিনা তাকে একেবারে মানে আদরের ধন বলে বুকে জড়িয়ে ধরলেন এবং তাকে এত এত বড় দায়িত্ব দিয়ে ফেললেন যে তিনি আমেরিকান ডিপ স্টেটের সঙ্গে ষড়যন্ত্র করে ফেললেন। এটাও একটা বড় প্রশ্ন। আর একটা বড় প্রশ্ন হচ্ছে যে দলের ভেতরের ষড়যন্ত্র দিয়েই যদি শেখ হাসিনা সরকারের পতন হয়ে থাকে তাহলে জুলাই আগস্টে যে ছাত্রদের এত বড় আন্দোলন হলো সেই আন্দোলনটা কি ফেক ছিল? ফেক তো ছিল না, আন্দোলন তো হয়েছে এবং আন্দোলন প্রতিটা পরতে পরতে বেড়েছে। হ্যাঁ, এটা সত্য হতে পারে যে এই আন্দোলনের সঙ্গে পশ্চিমা বিশ্বের সহযোগিতা ছিল, এটা হতেই পারে। পৃথিবীর যে কোনো আন্দোলনে যে কোনো তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষের সহায়তা থাকে। আমাদের মহান মুক্তিযুদ্ধে আমরা পাকিস্তানের বিপক্ষে যে যুদ্ধ করেছি সেখানে ভারতের সহযোগিতা ছিল, এটা তো থাকেই, এটা থাকতেই পারে। কিন্তু সরকার কি করেছে? সরকার যেটা করেছে সেটা হচ্ছে যে গত 15 বছরে আওয়ামী লীগ তার শাসনামলের 15-15.5 বছরে দলটাকে ধ্বংস করেছে। দলটাকে ধ্বংস করার ফলে যখন গত বছর জুলাই আগস্টে তাদের দলীয় শক্তির প্রয়োজন ছিল, এই আন্দোলনের বিপক্ষে তাদের রাজনৈতিকভাবে মোকাবেলার ব্যাপার ছিল। রাজনৈতিকভাবে মোকাবেলা মানে হচ্ছে যে তারা আন্দোলন করতে আসছে তাদের করে ধরে পেটাও, তা না। রাজনীতি তো একটা সুস্থ জিনিস। রাজনীতি মানে হচ্ছে মাঠের শক্তি। সেই মাঠের শক্তি দিয়ে মোকাবেলা করার কথা ছিল, রাজনৈতিক কৌশলে মোকাবেলা করার উচিত ছিল। সেটা না করে শেখ হাসিনা যেটা করেছেন সেটা হচ্ছে প্রশাসন দিয়ে মোকাবেলা করতে চেয়েছেন। এখানে আরও কিছু সেন্সিটিভ ব্যাপার রয়েছে যেগুলো আলোচনা করতে চায় না। সেনাবাহিনী, 3 বাহিনী, পুলিশের চিফ, অনেক ব্যাপারগুলো তারা বলার চেষ্টা করেছে। আমার ব্যাপারগুলো শতভাগ বিশ্বাসযোগ্য মনে হয়নি বলে এবং সেন্সিটিভ বলেই সেই ব্যাপারগুলো আলোচনায় আনতে চায় না। কিন্তু একটা ব্যাপার বলতে চাই যে হ্যাঁ, ভিলেন থাকতে পারে, দলের মধ্যে তো ভিলেন অবশ্যই ছিল, কিন্তু হুয়াই আরাফাত, হুয়াই আনিসুল ইসলাম কিংবা হুয়াই সালমান এফ রহমান হতে পারে, কিন্তু আনিসুল ইসলাম কেন, আরাফাত রহমান কেন? এই নাম দুটো কি বিশ্বাসযোগ্য? নাকি তার চাইতে আরও বেশি ভয়াবহ নাম সামনে আসতে পারে? ভয়াবহ নাম এমন হতে পারে স্বয়ং সেক্রেটারি ওবায়দুল কাদেরের নাম আসতে পারে। এই মানে আওয়ামী লীগ সরকারকে সব থেকে বেশি বিপদে যে 2-3 জন ফেলেছে ওই আন্দোলনের সময়, আরাফাত রহমান তার বক্তব্য দিয়ে তো ফেলেছেনই, সব থেকে বেশি বিপদে ফেলেছে জোনায়েদ আহমেদ পলক তার আইসিটি মন্ত্রণালয় দিয়ে ইন্টারনেট বন্ধ করে, এবং ইন্টারনেট বন্ধ করে বেসামাল সব টেলিভিশনে মন্তব্য করে যে ইন্টারনেট আমরা বন্ধ করিনি, এমনিই বন্ধ হয়ে গেছে, মানে স্যাটেলাইটে পানি জমেছে, পানি জমে ইন্টারনেট বন্ধ হয়েছে। এই যে এইসব আজাইরা প্যাচাল, এই আজাইরা প্যাচালে সেন্সিটিভ মুহূর্তে, এই আজাইরা প্যাচালে সরকার সব থেকে বেশি বিপদে পড়েছে। আর যদি ওই সেন্সিটিভ মুহূর্তের কথা বাদই দিই তাহলে এই যে 15 বছর, এই 15 বছরে যাদেরকে আমি যদি জোনায়েদ আহমেদ পলকের কথা যখনই আলোচনা করি তখনই তার নাম আসে। জোনায়েদ আহমেদ পলক, শেখ হাসিনা কি খোঁজ নিয়েছেন যে জোনায়েদ আহমেদ পলক এই আইসিটি খাতের হাজার হাজার কোটি টাকা তস্ত্রপাত করে কি করছেন, এই টাকা দিয়ে তিনি কি করছেন? শেখ হাসিনা আমি যতটুকু বিভিন্ন মানে গণমাধ্যমের সূত্রে কিংবা অনেক গণমাধ্যমে বেশ সিনিয়র ক্রাইম রিপোর্টাররা পরিচিত আছে বলে তাদের কাছ থেকে যে সকল খবর পেয়েছি সেগুলো তো ভয়াবহ। জোনায়েদ আহমেদ পলক নগদের মালিকানা কিনতে গিয়েছিলেন, নগদের মালিকানা কিনতে যাওয়া সেটাও তো প্রায় 4,000-4,500 কোটি টাকার একটা ব্যাপার ছিল। সেটা কিনতে গিয়ে যখন শেখ হাসিনা সেই তথ্যটা তার কাছে যায় তখন দুদককে গোপন অনুসন্ধান করতে বলেছিলেন, গোপন অনুসন্ধান, প্রকাশ্য অনুসন্ধান না। কিন্তু তখনই যদি যখনই ইনফরমেশনগুলো গিয়েছে, নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে এত ইনফরমেশন তার কাছে গিয়েছে, কিন্তু তিনি ডানা কাটেননি। সালমান এফ রহমান যে দলের জন্য এত বড় ক্ষতিকর, তিনি তো ওই ডানাটা কেটে দেননি। যিনি মোস্তাকের শপথ অনুষ্ঠান পরিচালনা করেছিলেন
সেই এইচটি ইমামকে তিনি তার প্রধান উপদেষ্টা বানিয়েছেন, তার সরকারের সবথেকে তার দলের তার সরকারের সেকেন্ড ম্যান বানিয়ে ফেলেছিলেন। যে ব্যক্তি সেই সময়, যে ব্যক্তি স্বাধীনতার সময় মহান মুক্তিযুদ্ধের সময় সরকারি চাকরি করেছেন, যে ব্যক্তি মানে মোস্তাক বঙ্গবন্ধুকে হত্যার পরে মোস্তাকের যে শপথ, সেই শপথ অনুষ্ঠান ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করার কারণে তিনি সেই শপথ অনুষ্ঠান পরিচালনা করেছেন, তিনি পদত্যাগ করেননি। সেই ব্যক্তিকে টেনে নিয়ে এসেছে, মোস্তাকের শপথ পরিচালনা করা ব্যক্তিকে, এইচটি ইমামকে তিনি সরকারের সব থেকে ক্ষমতা মানে শেখ হাসিনার পরের ক্ষমতাবান জায়গায় দিয়েছেন। এই যে একের পর এক মানে ভুল মানুষকে চয়েস করা, এই ভুল মানুষকে চয়েস করার মধ্য দিয়ে তো মির্জাফর জন্মাবেই, মোস্তাক জন্মাবেই, এটাই স্বাভাবিক। সুতরাং দলের মধ্যে 2-4 জন এই ধরনের ডিপ স্টেটের সঙ্গে ষড়যন্ত্র করেছে, এটা বোধহয় নতুন খবর নয়। কিন্তু মানে বেশ কনফিউজিং খবর যেটা, সেটা হচ্ছে যে আইনমন্ত্রীর নাম যখন আসে, কারণ এই ভদ্রলোক কোনো ষড়যন্ত্র করবে দলের বিরুদ্ধে এত পাকা ষড়যন্ত্রকারী কিংবা এত ঝানু রাজনীতিবিদ তিনি হননি, এবং তিনি ঝানু ব্যবসায়ীও না সালমান এফ রহমানের মতো। আরাফাত রহমান তিনি 2 দিন হলে দলে এসে এত বড় রেসপন্সিবিলিটি তার আছে, এটা আমেরিকান ডিপ স্টেট ভেবে নেবে, এই ভাবনাটাও আমার মনে হয় খুব একটা কার্যকর না। যদি ষড়যন্ত্রকারী থেকে থাকে, যদি এর ভেতরে কেউ ষড়যন্ত্র করে থাকে, তাহলে আমার মনে হয় যে অন্য ফিগারগুলা খোঁজা উচিত। একটা তথ্য দিয়ে শেষ করি। গণমাধ্যম সূত্রে জানতে পেরেছিলাম পরে যে 5 তারিখে শেখ হাসিনা সরকার পতনের একদিন আগে 3 তারিখে জুনায়েদ আহমেদ পলক পদত্যাগপত্র লিখে গণভবনে গিয়েছিলেন। পদত্যাগপত্র দিয়ে বলেছিলেন যে আমি পদত্যাগ করতে চাই এবং আমি একটু দেশের বাইরে যেতে চাই। জুনায়েদ আহমেদ পলককে তখন খুবই বাজেভাবে, আমি মানে অ্যাকচুয়ালি কি ঘটেছিল শুনেছি সেটা বলতে চাই না, ওবায়দুল কাদের খুবই বাজেভাবে তাকে তিরস্কার করেছিলেন, ধমক দিয়েছেন, গালাগালি করেছেন। শেখ হাসিনা তাকে গালাগালি করেছেন, তার আর ওই পদত্যাগটা করা হয়নি। তার বউ ছেলের সঙ্গে ফ্লাইটটা ধরা হয়নি, বউ ছেলেকে তিনি ফ্লাইটে পাঠিয়ে দিয়েছেন বিদেশে, তিনি দেশে থাকতে বাধ্য হয়েছেন। তিনি কেন পদত্যাগ করে পালাতে চেয়েছিলেন? কেন সেই সময় তিনি শেখ হাসিনাকে ছেড়ে চলে যেতে চেয়েছিলেন? এই ব্যাপারগুলোর যদি অনুসন্ধান করা হয়, আওয়ামী লীগ যদি মনে করে যে তারা মানে তাদের পতনের মূল কারণগুলো অনুসন্ধান করবে, দলের ভেতরের কারণগুলো যদি অনুসন্ধান করবে মনে করে, তাহলে এই ব্যাপারগুলো অনুসন্ধান করা উচিত। নর্থ ইস্ট নিউজকে যারা এই তথ্য দিয়েছে, এমনও হতে পারে যে তারা হয়তো আরাফাত রহমান কিংবা আনিসুল ইসলাম কিংবা সালমান এফ রহমান তাদের ব্যাপারে খুব বেশি ক্ষুব্ধ, এরকম একটা তথ্য দিয়ে একটা নিউজ করালে দলে তাদের অবস্থান নষ্ট হয়ে যাবে। সালমান এফ রহমানের ব্যাপারে আমি বলতে চাই না, সালমান এফ রহমান আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগের ভরাডুবির জন্য যদি 1 নাম্বার কেউ দায়ী থাকে তাহলে অবশ্যই সালমান এফ রহমান। কিন্তু বাকি 2 জনের মানে এত ক্ষমতা, মানে তারা মাটির মানুষ, ভালো মানুষ সেটা বলছি না, তাদের এত ক্ষমতা ছিল না যে তারা এক একটা মোস্তাক হয়ে উঠবে, সেরকমটা আমার কেন যেন মনে হয় না। আমার মনে হয় যে মোস্তাক ছিল, কিন্তু অনেকগুলো মোস্তাক যারা শেখ হাসিনার আশেপাশে ছিল, যারা শেখ হাসিনার দয়াতে অনেক বড় বড় কিছু হয়ে গেছে এবং হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, তারা কেউ কেউ এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকলেও থাকতে পারে। তার চাইতেও বড় কথা হচ্ছে যে আওয়ামী লীগকে পরিশুদ্ধ হিসেবে ফিরে আসতে হলে, আওয়ামী লীগ যদি চায় যে আবার জনগণের আস্থা নিয়ে ভালোভাবে রাজনীতি করতে চায়, তাহলে প্রথমে ভুলগুলো আমার মনে হয় যে পয়েন্ট আউট করা উচিত, যে তাদের সরকার চালানোর সময় কোন কোন ভুল ছিল, কি কি ভুল ছিল, ভুলগুলো সংশোধন করে কোন কোন ব্যক্তিকে দলে রাখা কিংবা মন্ত্রিত্ব দেওয়া, এমপি করা, এগুলো ভুল ছিল, সেই ব্যাপারগুলো পয়েন্ট আউট করে সেই ব্যাপার থেকে মুক্ত হয়ে পরিশুদ্ধ হয়ে তারা যদি জনগণের কাতারে আসে, এখনও বাংলাদেশে যদি ফেলে দেওয়াও যায়, তবুও তো 20-25% মানুষ আওয়ামী লীগকে অন্ধভাবে সাপোর্ট করে। সেই মানুষগুলো হতাশ হয়ে পড়বে যদি আওয়ামী লীগ তার নিজের ভুলগুলো সংশোধন না করে আবার ফিরে আসতে চায়। আমার মনে হয় যে ভুল সংশোধন না করে ফিরে না আসাটাই, মানে তাদের ফিরে না আসাটাই ভালো হবে। তাতে করে আওয়ামী লীগকে বহু পুরাতন মানুষ যারা আছে না, যে
জীবনে কখনো নৌকায় ছাড়া ভোট দেয়নি, তাদের আর নতুন করে আঘাত দেওয়ার অধিকার সম্ভবত আওয়ামী লীগ রাখে না। তাদের পরিশুদ্ধ হয়েই ফেরা উচিত এবং কারণগুলো সঠিকভাবে অনুসন্ধান করা উচিত। এখনও দলের অভ্যন্তরে এখনও যে এই যে নর্থ ইস্ট নিউজের এই নিউজটাও একটা বলে যে আওয়ামী লীগের ভেতরে অনেকগুলো গ্রুপ রয়েছে, এক গ্রুপ আর এক গ্রুপের পেছনে লাগা, এই ব্যাপারগুলো এখনও রয়েছে। এত বড় পতনের পরেও তাদের মধ্যে আমার মনে হয় যে মানে ওই কি বলবো যে নিজেদের বিবেকের আয়নাতে নিজের চেহারা দেখার যে বাস্তবতা, সেই বাস্তবতাটা এখনও তারা বুঝতে পারেনি। দর্শক, অনেক কথা বললাম। আমার মনে হয় যে অনেকেই হয়তো এতে মানে চিন্তিত হবেন, অনেকে হয়তো রাগ করবেন, অনেকে হয়তো গোস্বা করবেন, অনেকে হয়তো মনে করবেন যে কেন এত কথা বলা, কেন এত তিতা কথা বলছেন। যে যেভাবে ভাবতে চান ভাবতে পারেন, তবে আপনার মতামত পরিশুদ্ধভাবে আপনার মতামত, সেটা আপনি আওয়ামী লীগের পক্ষের মানুষ হন, বিপক্ষের মানুষ হন, এই যে বাস্তবতা, এটা মূলত বাংলাদেশের রাজনীতির বাস্তবতা। সেটা একটা দলের ক্ষেত্রে হয়েছে, পরবর্তীতে যে আর একটা দলের ক্ষেত্রে হবে না সেটা তো আর বলা যায় না। এরকম বাস্তবতায় দলগুলোর আদতে কী করা উচিত, আপনার সুচিন্তিত মতামত লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।